ওবায়দুল কাদের বাংলাদেশের রাজনীতিতে বহু আলোচিত সমালোচিত একজন নেতা। তিনি কিভাবে দেশ ছেড়ে পালালেন, ৪ঠা আগস্ট কার বাড়িতে কোন বাথরুমে তিনি লুকিয়েছিলেন, ৪ঠা আগস্ট রাত্রে আওয়ামী লীগের উচ্চ পর্যায়ের শেখ হাসিনার নেতৃত্বে একটি বৈঠক হয়েছে। সেই বৈঠকে এমনটাও ইঙ্গিত পাওয়া গিয়েছে যে একটা বিস্ফোরক কিছু ঘটতে চলেছে। কিন্তু এত ইঙ্গিত পাওয়া সত্ত্বেও আওয়ামী লীগের কোনো নেতা মন্ত্রী এটা বুঝতেও পারেনি, এটা আঁচ করতেই পারেনি যে এটা সরকার পতনের আন্দোলন হয়েছে, যে সরকার পতনের দিকে চলে যাচ্ছে, আর কয়েক ঘন্টা পর সরকার পতন হবে। এই বিষয়টা ঘুণাক্ষরেও আওয়ামী লীগের কোনো নেতামন্ত্রী বুঝতে পারেনি। কিন্তু কেন? কিসের ব্যর্থতা ছিল? এত উচ্চ পর্যায়ের বৈঠকেও কেন আগের দিন পর্যন্ত এই বিষয়টা তারা বুঝতে পারেনি? তাহলে কি গোয়েন্দা দপ্তরের কোনো ঘাটতি ছিল ইনভেস্টিগেশনের, নাকি ভিতর থেকে কেউ আওয়ামী লীগের পিছনে ছুরি মেরেছে? এই সমস্ত কিছুই আজ এই প্রতিবেদনে আপনারা জানতে পারবেন। দর্শক, বাংলাদেশের রাজনীতিতে আলোচিত সমালোচিত ওবায়দুল কাদের লম্বা সময় গা ঢাকা দিয়ে থাকার পর এবার মুখ খুলেছেন। এখন বিবিসি বাংলার সঙ্গে একটি সাক্ষাৎকার দিয়েছেন মিস্টার ওবায়দুল কাদের। তিনি সেখানে দাবি করছেন যে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তিনি এখনও পর্যন্ত, আর বর্তমানে ভারতের কলকাতায় অবস্থান করে সেখান থেকে তিনি মুখ খুলেছেন এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসাবেই তিনি বিবিসি বাংলাকে সাক্ষাৎকার দিয়েছেন। সেখানে তিনি দাবি করছেন যে জুলাই গণ অভ্যুত্থানে আওয়ামী লীগের শাসনের পতনের ৩ মাস তিনি বাসা বদল করে করে আত্মগোপনে ছিলেন। শেষ পর্যন্ত ৩ মাস পর গত বছরের নভেম্বরে তিনি নিরাপদে দেশ ছেড়েছেন। এবার এই যে তিনি ৩ মাস পর নিরাপদে দেশ ছেড়েছেন, এটাও খুবই একটা সন্দেহজনক বিষয় হচ্ছে যে এই দেশ ছাড়ার পিছনে কারা তাকে সাহায্য করেছে। এবং এই যে তিনি ৩ মাস বাসা বদল করে করে দেশের ভিতরে ছিলেন আওয়ামী লীগ সরকার পতন হওয়ার পরও, এখানেও ব্যাপক একটা ইন্টারেস্টিং বিষয় আছে। তাই শুনতে থাকুন এই সাক্ষাৎকারটি। বিবিসি বাংলাকে ওবায়দুল কাদের বলছেন যে তারা যখন দেশে এসে রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর পরিবেশ পাবেন, তখন ওই ক্ষমা চাওয়ার যে বিষয়গুলো আসে, এই ক্ষমা চাওয়া, ভুল স্বীকার করা বা অনুশোচনা, এই সমস্ত বিষয়ে আওয়ামী লীগ ভাববে দেশের রাজনৈতিক মাঠে প্রবেশ করার পর। তার কথায়, আমরা তো এখন বাংলাদেশেই নেই, আমাদের রাজনৈতিক যে কর্মকাণ্ড সেটা সম্পূর্ণ নিষিদ্ধ। তাহলে এখানে ক্ষমা চাওয়া বা ভুল স্বীকার করা, সেই অবস্থানটা আমরা কিভাবে তৈরি করব? সুতরাং তিনি বলছেন, আমরা দেশে ফিরলে তারপর এই অনুশোচনা, ক্ষমা চাওয়া, ভুল স্বীকার, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমাদের দল ভাবনা চিন্তা করবে এবং যেটা যা করার সেটা আমরা তখন সিদ্ধান্ত নেব। এখন পরবর্তী বিষয়ে তিনি বলছেন যে ছাত্রদের সেই আন্দোলনে নিজেদের যদি কিছু ভুল থাকে, তাহলে এই পরিস্থিতি নিয়ে তাদের মধ্যেও বর্তমানে এখন আলোচনা রয়েছে। উল্লেখ করছেন তিনি যে আলোচনা চলছে আমাদের কি ভুল ছিল না ছিল। একই সঙ্গে তিনি বলছেন তাদের সরকারের পতনের আন্দোলনে গণ উত্থান, যেই আমরা বলছি গণ উত্থান হয়েছে একটা বাংলাদেশে, তিনি বলছেন ওবায়দুল কাদেরের ভাষ্যে যে এই গণ অভ্যুত্থান এটা বলা সঠিক হবে না। আচ্ছা, তাহলে কি বলতে হবে? ওনার ভাষ্য মতে এই বিষয়টা হচ্ছে সাম্প্রদায়িক শক্তির উত্থান হয়েছে, এটা মোটেই গণ অভ্যুত্থান নয়। আওয়ামী লীগের শাসনের পতনের দিনই গত বছরের 5ই আগস্ট শেখ হাসিনা ভারতে চলে আসেন। সরকারের মন্ত্রী, সংসদ সদস্য বা নেতাদের বড় অংশ সবাই ভারতসহ যুক্তরাষ্ট্র বিভিন্ন দেশে চলে যান। কিন্তু ওবায়দুল কাদের কোথায় আছেন তা নিয়ে ছিল কিন্তু একটা বড় রহস্য। তাই সেটা নিয়ে ব্যাপক একটা আলোচনাও ছিল বাংলাদেশের রাজনৈতিক মঠে। কারণ গত 9.5 মাসে তিনি কোনো মিডিয়ায় কথা বলেননি। আজ মিডিয়ায় কথা বলেছে বিবিসি বাংলাতে। কিন্তু এদিকে আপনার শেখ হাসিনার পতনের আগের দিন পর্যন্ত কিন্তু প্রতিদিনই সংবাদ সম্মেলন করে দল ও সরকারের পক্ষ থেকে তিনি বক্তব্য তুলে ধরতেন। আওয়ামী লীগের ভিতরেও তাকে ঘিরে ছিল নানা আলোচনা সমালোচনা।
এখন শেষ পর্যন্ত 9.5 মাস পর সংবাদ মাধ্যমে কথা বলেছেন ওবায়দুল কাদের। তিনি এতদিন কিভাবে ছিলেন, কখন দেশ ছাড়লেন, এখন কোথায় কিভাবে আছেন, এই সমস্ত বিষয়ে বিবিসির সঙ্গে কথা বলেছেন ওবায়দুল কাদের। এখন শুরুয়াতটা যদি করি যে সেই আন্দোলনের শুরুর জায়গা থেকে, তো সেখানে 5ই আগস্ট ওবায়দুল কাদের জাতীয় সংসদ ভবন এলাকায় সরকারি বাসভবনে ছিলেন। মানে যত সময় না আন্দোলন একেবারে বিস্ফোরিত হয়েছে তত সময় তিনি জাতীয় সংসদ ভবন এলাকায় সরকারি ভবনে বসবাস করছিলেন। তবে সেদিন যখন 5ই আগস্ট ঢাকা মুখী মিছিলের খবর পান, তখন সংসদ ভবন এলাকাতেই অন্য একটি বাড়িতে গিয়ে তিনি আশ্রয় নিয়েছিলেন ওই সরকারি ভবন থেকে বেরিয়ে। এবার এই সংসদ ভবন এলাকায় অন্য একটি বাড়িতে যখন তিনি আশ্রয় নেন, তখন তিনি একা নন, তার সঙ্গে তার স্ত্রীও ছিল। এক পর্যায়ে সেই বাড়িটাও আক্রান্ত হয়, সেই অন্য বাড়িটাও। তখন স্ত্রী সহ তিনি আশ্রয় নিয়েছিলেন ওই বাড়ির বাথরুমে। এবার এক পর্যায়ে ওই বাড়িটাও যখন আক্রান্ত হয়, তখন সমস্ত ঘরবাড়ি তো লুটপাট চলছে এবং বাথরুমে ওবায়দুল কাদের ও তার স্ত্রী আছে। তখন এক পর্যায়ে ওই বাথরুমেও দুষ্কৃতীরা ঢুকে যাওয়ার চেষ্টা করে লুটপাট করে। তো বাথরুমের দরজাও খুলে দেওয়া হয় এক সময়। এখানেই আসল টুইস্টটা আছে। বাথরুমের দরজা খুলে দিলে সব পরিমরি করে ছুটে বাথরুমের দিকে ঢুকে যায় এবং ওবায়দুল কাদেরকে জিজ্ঞাসা করে যে আপনার প্রধানমন্ত্রী তো চলে গেছে, আপনি যাননি? তখন ওবায়দুল কাদের নির্বাক, কিছু বলেননি। এক পর্যায়ে তাদের মধ্যে ওবায়দুল কাদের একটি বিভক্তি দেখতে পান। মানে একটা গ্রুপ বলছে যে ওনাকে জনতার হাতে তুলে দেয়া হোক, অন্য আরেকটা গ্রুপ বলছে সেনাবাহিনীর হাতে তুলে দেয়া হোক। এবং ওনার ভাষ্যমতে একটা পর্যায়ে যারা ওনাকে রক্ষা করতে চেয়েছিল তাদের সংখ্যাটা বাড়তে থাকে এবং শেষ পর্যন্ত তাদের বিষয়টাই জয়ী হয়, যারা ওবায়দুল কাদেরকে বাঁচাবে। এবং শেষ পর্যন্ত আন্দোলনকারীদের সেই দলটি, মানে যারা ওবায়দুল কাদেরকে বাঁচাতে চেয়েছিল, তারা ওবায়দুল কাদেরের শার্ট পাল্টে মুখে মাস্ক দিয়ে রাস্তায় নিয়ে আসে। তারাই তাকে ও তার স্ত্রীকে একটা ইজি বাইকে নিয়ে রাস্তার মানুষের ভিড় থেকে রক্ষা করে অন্য জায়গায় নিয়ে গিয়েছে, এমনটাই দাবি করছে ওবায়দুল কাদের। এবং কিভাবে নিয়ে গিয়েছে সেটাও তিনি ব্যাখ্যা করেছেন। তিনি বলছেন যে রাস্তায় লোকজনের ভিড় প্রচণ্ড ছিল, তাই যারা তাকে বাঁচাতে চেয়েছিল তারা আমার চাচা চাচি অসুস্থ, ওবায়দুল কাদেরের স্ত্রী এবং ওবায়দুল কাদেরকে চাচা চাচি বানিয়ে তারা অসুস্থ, হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে, এই কথা বলে বিভিন্ন জায়গায় বুঝিয়ে সুঝিয়ে তাদেরকে পার করে দেয়। তখন তারা একটু বিপদমুক্ত হয়। এরপর 5ই আগস্ট ঢাকায় মানে এইরকমভাবে বিপদমুক্ত হওয়ার কথা বলার পর তিনি বলছেন পরবর্তী কোথায় গিয়ে একেবারে বিপদমুক্ত হয়েছেন এবং ওই পাশের বাড়ি থেকে বেরিয়ে ইজি বাইকে করে মব বাহিনী থেকে মুক্তি পেয়ে পরবর্তী কোথায় গিয়ে তিনি আশ্রয় নিয়ে আত্মগোপনে ছিলেন, এ বিষয়ে কিন্তু ওবায়দুল কাদের কিছু বলেননি। এছাড়াও তার দেশ ছাড়া নিয়েও যে নানা আলোচনা আছে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে, সে বিষয়েও তিনি এখনও কিছু স্পষ্ট করে বলেননি এই ইন্টারভিউতে। এ ব্যাপারে যখন বিবিসি বাংলা প্রশ্ন করে যে আপনি কিভাবে কি দেশ ছেড়ে গিয়েছেন, সেখানে তিনি বলছেন যে দেখুন কিভাবে এসেছি এটা তো বলার অপেক্ষা রাখে না, এটা বলার কি দরকার আছে। এসেছি 3 মাস পরে, 5ই আগস্টের 3 মাস পর আমি নভেম্বরে দেশ ছেড়েছি, ব্যাস এতটুকু তিনি বলেছেন। আর এই দেশ ছাড়ার ব্যাপারে আরও একটি বিষয় তিনি বলছেন যে ভারতে যাওয়ার আগে তার সঙ্গে দলের নেত্রী শেখ হাসিনা বা অন্য কারো সঙ্গেও তার কোনো যোগাযোগ ছিল না। তিনি দাবি করছেন আমি এখন দলের সাধারণ সম্পাদক, আমাদের দলে 3 বছর পর পর কাউন্সিলে নেতৃত্ব পরিবর্তন হয়, আগামী ডিসেম্বর পর্যন্ত মেয়াদ আছে, তাই তিনি এখন সাধারণ সম্পাদক হিসাবে কথা বলতে শুরু করেছেন। এখন 5ই আগস্টের দিন রাতে, মানে 4ঠা আগস্ট, এই জায়গাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, ভালো করে শুনবেন। 5ই আগস্টের দিন রাতে 4ঠা আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকারের একটি উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছিল। এই বৈঠকে বিবিসি বাংলা জিজ্ঞাসা করছে ওবায়দুল কাদেরকে যে আসলে সেই বৈঠকে কি আভাস পাওয়া গিয়েছিল, তারা কি আঁচ করতে পেরেছিলেন
যে পরিস্থিতি তাদের পতনের দিকে নিয়ে যাচ্ছে? এ ব্যাপারে জানতে চাইলে ওবায়দুল কাদের বলছেন, আভাস ইঙ্গিতটা অবশ্যই ছিল, তবে এটা নিয়ে নানাজনের নানা অভিমত ছিল। তবে একেবারেই 5ই আগস্টে যেভাবে একটা বিস্ফোরণের মতো পরিস্থিতি সৃষ্টি হয়েছিল অত্যন্ত অর্গানাইজড ওয়েতে, সেটা সেভাবে চিন্তা করা হয়নি, কেউই চিন্তা করেনি। আমার মনে হয় ইন্টেলিজেন্স এই বাস্তবতাটাকে যথাযথভাবে বোঝাতে সক্ষম হয়নি, বলছেন ওবায়দুল কাদের। তার কথায় গোয়েন্দাদের ঘাটতির বিষয় এসেছে। আমরা যে পরিস্থিতি অনুভব করতে পারিনি তা নয়, তবে এটা সরকার পতনের পর্যায়ে চলে যাবে এটা আমরা ভাবতে পারিনি। ওবায়দুল কাদের দাবি করছে যে তবে এখন আমাদের মধ্যে পর্যালোচনা চলছে, কিভাবে কি হয়েছে, কে কি বিট্রাই করেছে, কে কিভাবে সেই সময় নিজেদের রোল নিয়েছিল, সেই সমস্ত বিষয় নিয়ে দলের অভ্যন্তরে নেতা মন্ত্রীদের ভিতরে পর্যালোচনা চলছে, আলোচনা হচ্ছে তাদের নিজেদের মধ্যে, এই নিয়ে কথাবার্তা চলছে, চর্চা চলছে, চিন্তা ভাবনা চলছে, ভুল ত্রুটির বিশ্লেষণও চলছে নিজেদের মধ্যে আলোচনায়। তবে আমরা এখন ভুল থেকে শিক্ষা নিয়ে নিজেদেরকে নূতন করে সংগঠিত করার চেষ্টা করছি, এটাই ওবায়দুল কাদেরের ভাষ্য। এছাড়াও আরও বিস্তারিত অনেক কথাই তিনি বলেছেন, কিন্তু এগুলোই সবথেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট যেগুলো আপনাদের সামনে তুলে ধরার ছিল। তো দর্শক, এখান থেকে আমরা দুটো জিনিস স্পষ্ট বুঝতে পারছি যে ওবায়দুল কাদের শেখ হাসিনা দেশ ছাড়ার পর আওয়ামী লীগ সরকারের পতনের 3 মাস পর তিনি দেশ ত্যাগ করেছিলেন এবং ওই 5ই আগস্টের দিন তিনি প্রায় মৃত্যুর কোলে ঢলে পড়েছিলেন। এখন কেউ বা কারা ওই ভিড়ের মধ্যে থেকে ওবায়দুল কাদেরকে নিজের চাচা চাচি বলে ইজি বাইকে করে বাঁচিয়ে দিয়েছে। এবং আরও একটি বিষয় গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে এই 4 আগস্টের দিন যে উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছিল সেখানে আওয়ামী লীগের কোনো নেতাকর্মী, এমনকি খোদ প্রধানমন্ত্রী শেখ হাসিনাও এটা বুঝতে পারেনি, এটা আঁচই করতে পারেনি যে এটা সরকার পতনের আন্দোলন হচ্ছে, অথচ অত্যন্ত অর্গানাইজড ওয়েতে সব কিছু চলেছে। সুতরাং এই নেতা মন্ত্রীদেরকে, প্রধানমন্ত্রীকে যারা আর কি মন্ত্রণা দিচ্ছিল, অ্যাডভাইস দিচ্ছিল, এখানেই অনেক বড় একটা ঘাটতি আছে, এমনটাই ওবায়দুল কাদেরের ভাষ্যে আমরা বুঝতে পারছি। তার কথায় গোয়েন্দাদের ঘাটতির বিষয়ে এসেছে এবং ইন্টেলিজেন্স বর্তমান সেই সময়ের রাজনৈতিক পরিস্থিতি কেমন আছে এই বিষয়টা ইন্টেলিজেন্স সেই বাস্তবতাটাকে নেতা মন্ত্রীদেরকে বোঝাতে সক্ষম হয়নি, যার জন্যই এত বড় একটা ঘটনা ঘটে গিয়েছে। তো দর্শক, এ বিষয়ে আপনাদের মতামত কি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।